আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে আপনার যে খামারের যে গাভী, সেই গাভীকে কত পার্সেন্টের বীজ দিবেন অথবা কোন ধরনের বীজ দিবেন। আপনারা বিভিন্ন সময়ে আমাকে এটা প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। ফোন করেছেন, ফোনে উত্তর দিয়েছি, কমেন্ট করেছেন, কমেন্টে উত্তর দিয়েছি। এবং আজকে আমার মনে হলো যে এই জিনিসটা নিয়ে আপনাদের সামনে একটু উপস্থিত হই। যাতে করে আরো অনেক বেশি মানুষ এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। তো আজকে আমাদের সিজন 2 ভিডিও নাম্বার 5 এবং নতুন সিজনে আপনাদের থেকে চাওয়া হলো ভাই ভিডিওটা একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক। গত যে 4 নম্বর ভিডিওটা ছিল আপনারা অনেক ভালোবাসা দেখাইছেন, অনেক ভাই কমেন্ট করেছেন, আমি প্রত্যেকেরই উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওতেও আপনারা একটা কমেন্ট করবেন যে কে কোথা থেকে আপনারা ভাই আমার এই ভিডিওটা দেখতেছেন, এবং প্রত্যেকেই শেয়ার করবেন একটা। হ্যাঁ, এটা আপনাদের কাছে অনুরোধ। এবং এই ভিডিওটা আপনাদের খুবই খামারের জন্য উপকারী, এবং আপনারা ক্লাসটা উপভোগ করবেন এবং আমারও শেখাতে আপনাদেরকে ভালো লাগবে, এবং আমি মনে করব যে আপনারা উপকৃত হচ্ছেন। ঠিক আছে? তো চলেন আপনারা ক্লাসটা উপভোগ করেন এবং আমি আপনাদের ক্লাসটা নেই। বাংলাদেশে সচরাচর যে গরুগুলো আমরা দেখতে পাই সবচেয়ে বেশি পরিমাণে, এটাকে আমরা দুটা যদি ক্যাটাগরিতে ভাগ করি, তাহলে এটাকে আমরা বলতে পারি হলো দেশি, যেটা আমাদের বাংলাদেশের লোকাল ক্যাটেল, আর আরেকটা হলো বিদেশি, যেটা অন্য দেশ থেকে আমদানি করা। যেমন দেশের ভিতর কোনটা? যেমন পাবনা ক্যাটেল বা মীর কাদিমের গরু বা মুন্সিগঞ্জ হোয়াইট অথবা রেড চিটাগাং অথবা নর্থ বেঙ্গল গ্রে ইত্যাদি। তাহলে এই গরুগুলা আমরা বলছি হলো লোকাল ক্যাটেল। আর বিদেশি কোনগুলা? যেগুলো আমরা আমদানি করছি, যেমন শাহিওয়াল পাকিস্তান থেকে আনছি, রেড সিন্ধি পাকিস্তান থেকে আনা, হলস্টেন ফ্রিজিয়ান বা জার্সি এগুলো হলো ইউরোপ থেকে আমদানি করা। তাহলে এই তো দুটা গরুর টাইপ। তাহলে একটা দেশি আর একটা হলো ফরেন, মানে যেটা আমরা অন্য দেশ থেকে আনছি। এবং এই গরুগুলার সংখ্যাও এখন বাংলাদেশে অনেক, কিন্তু এগুলো আমাদের লোকাল ক্যাটেল না। আমাদের লোকাল ক্যাটেল বা দেশি জাত হলো এগুলা। আমাদের দেশি জাত কি? অনেক রোগের বিরুদ্ধে তারা লড়তে পারে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ বেশি। হ্যাঁ, কষ্ট সহিষ্ণু বেশি, অল্প খাবার দিলে ভালো ফলাফল পাওয়া যায়। তবে হ্যাঁ, তুলনামূলক দুধের প্রোডাকশন কম, কিন্তু এগুলার যেহেতু খরচ টরচ আমাদের এগুলো একটু কম লাগে, সে চিন্তায় যারা পরিশ্রম কম করতে পারে বা যারা দেখভাল কম করতে পারবে বা যাদের ম্যানেজমেন্ট দুর্বল, তাদের ক্ষেত্রে এটা ভালো। আর যারা দুধের প্রোডাকশন বেশি করতে চায়, যাদের ম্যানেজমেন্ট ক্ষমতা ভালো, বাজেট বেশি, পরিশ্রম করার মেন্টালিটি অন্য লেভেলের আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই বিদেশি জাতটা হলো সেরা। তো আজকে আমরা যে যে 6-7 ধরনের যে জাত আছে এখানে, প্রত্যেকটা জাতের আমরা দেখব যে কাকে কোন ধরনের বীজ দিলে আমরা ভালো ফলাফল পেতে পারি, এবং আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রথম দেখি আমরা যে শাহিওয়াল গাভীর বীজ নির্বাচন। মনে রাখবেন একটা কথা, আপনি সর্বোচ্চ ফলাফল যদি পেতে চান, তাহলে এই একই জাতের বীজ আপনাকে দিতে হবে। কেমন? যেমন শাহিওয়াল, এই শাহিওয়াল থেকে যদি আপনারা ভালো ফলাফল পেতে চান, ভালো বাছুর পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই বীজটা দিতে হবে শাহিওয়ালি। এতে করে ব্রিডটাও নষ্ট হলো না, এবং এখান থেকে যে বাচ্চাটা পাওয়া যাবে সুস্থ সবল হওয়ার চান্স সব থেকে বেশি, এবং এই বাচ্চার ভবিষ্যৎ প্রোডাকশন অনেক বেশি। সেখানে আপনারা চাইলে 100% বীজ ব্যবহার করতে পারেন, চাইলে 75% ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। ওকে, কোনো বাধ্যবাধকতা নাই। তো চেষ্টা করবেন শাহিওয়াল যদি গাভী হয়, এক্ষেত্রে বীজটা দেওয়ার শাহিওয়ালি। যদি ধরেন আকার আকৃতিতে খুব ছোট হলো শাহিওয়াল বকনাটা, হ্যাঁ, একটু কম বয়সে আপনারা ধরেন বীজ দিতে চাচ্ছেন বা হিটে আসছে, বা ওই গরুটা ছোট এরকম, তাহলে সেক্ষেত্রে হয়তো প্রথমবার 100% না দিয়ে হয়তো প্রথমবার আপনারা চাইলেন যে ক্রস দেয়, মানে 75% দেয়। তাহলে প্রথমবার যখন 75% দিলেন, এর পরের বার থেকে যখন সে আবার বাচ্চা দেওয়ার জন্য আবার হিটে আসবে, মানে হিটে আসবে সিমেন্টের জন্য, তখন আপনারা যেটা করবেন তখন 100% মারা দেবেন। তো আকার আকৃতিতে যদি বড় হয় প্রথমেই, তাহলে প্রথমেই আপনারা 100% ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। আর যদি এগুলা টেনশন মনে হয়, শাহিওয়ালের গাভীকে শাহিওয়াল যে কোনো বীজ দেন, কোনো চাপ নাই। তবে চেষ্টা করবেন অন্য বীজ যাতে করে না দেওয়ার। অন্য বীজ দিলে রেজাল্ট খুব একটা ভালো পাবেন না। ঠিক আছে? তাহলে শাহিওয়াল থেকে যদি ভালো রেজাল্ট চান, তাহলে সেক্ষেত্রে আমাদের দরকার হলো শাহিওয়াল বীজ। এই শাহিওয়াল দুধের প্রোডাকশনও ভালো করে,
ভালো মানের হলে 8 কেজি 10 কেজি দুধ হয়, এবং এটা মাংসের জন্য এই ষাঁড়গুলো খুব উপযোগী। কুরবানির সময় কিন্তু ভালো একটা চাহিদা আছে এই শাহিওয়ালের। তো সেক্ষেত্রে আপনারা এই শাহিওয়ালের মধ্যে যে কোনো একটা সিমেন্ট দিয়ে ভাই এটাকে নষ্ট করার দরকার নেই। শাহিওয়াল গাভী, শাহিওয়াল বীজে দেন। 2 নম্বর যদি আমি বলি রেড চিটাগাং। রেড চিটাগাং আকার আকৃতিতে ছোট, কিন্তু আমার কাছে এই এই জাতটাকে খুব ভালো লাগে। একেবারে আমাদের দেশি, চেহারা খুব সুন্দর। এই জাতটাকে ভাই নষ্ট করার দরকার নাই, ঠিক আছে? কোনোভাবে অন্য কোনো বীজ দিয়ে নষ্ট করার দরকার নাই। এই রেড চিটাগাংকে রেড চিটাগাংই বীজ দিবেন। যদিও বাংলাদেশে রেড চিটাগাংয়ের সংখ্যা অনেক কম, তবে বিভিন্ন কোম্পানির রেড চিটাগাংয়ের বীজ আছে। সরকারি যে বীজ তাদেরও রেড চিটাগাংয়ের বীজ আছে। তো আপনার গাভী যদি রেড চিটাগাং হয় সেক্ষেত্রে 100% আপনারা রেড চিটাগাংই দেন ভাই। গাভীটাকে নষ্ট করিয়েন না, আমাদের দেশি জাত এটাকে বিলুপ্তি করায়েন না। ওকে, কোনোভাবে বিলুপ্তি করার দরকার নাই। আমরা যে হারে আমাদের দেশি জাতগুলোর মধ্যে বিদেশি সিমেন্ট দিচ্ছি, এক পর্যায়ে এমন হবে যে দেশি গরু আর পাওয়াই যাচ্ছে না। তখন দেখবো যে আমরা বিদেশ থেকে আবার আমাদের দেশি টাইপ গরু আমদানি করতে যান না হয়, মানে এটা খুব খারাপ একটা অবস্থা, ওয়ার্স্ট কেস। হ্যাঁ, এরকম যান না হয়। তো আমরা দেশি গাভীগুলাকে আমরা ভাই নষ্ট করবো না। তো দেশি যে গরু আমাদের রেড চিটাগাং, তো রেড চিটাগাং ষাঁড়েরই আমরা বীজ দিব, এবং সেখান থেকে যে বাচ্চাটা পাবো সেটাও রেড চিটাগাং। এতে করে আমাদের যে দেশি জাতের যে বিশুদ্ধতা, এই বিশুদ্ধতাটা ভাই আমাদের রক্ষা পাবে, এবং বছরের পর বছর যুগের পর যুগ এই জাতটা আমাদের নিজস্ব জাত হিসাবে ভাই পরিচিতি পাতে থাকবে, এবং আমাদের একটা গর্ব অহংকার। এগুলোর মধ্যে আমাদের অহংকার নাই বিদেশি জাতের মধ্যে, কিন্তু দেশি জাতের মধ্যে আমাদের ভাই একটা অহংকার আছে, ঠিক আছে? অহংকার আছে। তো আপনারা এই জাতটা যারা আছে গাভী, তো ভাই একই জাতের বীজ দিবেন, ঠিক আছে? আর এরা অল্প খাওয়ালেই এরা 4 লিটার 5 লিটার পর্যন্ত দুধ দেয়। তো বিদেশি গরু কিন্তু অল্প খাওয়ালে এত দুধ দিবে না, ঠিক আছে? এত দুধ দিবে না। এদের যত্ন খুব বেশি করতে হয় না, তাতেই দুধ দেয়। কিন্তু বিদেশি গরুকে যত্ন না করলে সমস্যা। তাহলে রেড চিটাগাং হলে বীজ দিবেন রেড চিটাগাংই। এখন আসেন মিরকাদিমের যে গরু বা মুন্সিগঞ্জ হোয়াইট, এক্ষেত্রে একই নিয়ম, যে আমাদের দেশি যে ক্যাটেল মিরকাদিম, তাহলে মিরকাদিমের যদি গাভী হয় মিরকাদিমের বীজই দিবেন। বাংলাদেশের মিরকাদিমের বীজ উৎপাদন হয়, আমাদের যে ডিএলএস আছে, ডিএলএস এর যে বীজটা পাওয়া যায় ওখানেও মিরকাদিমের আছে, এবং সম্ভবত বেসরকারিভাবে যে যে কোম্পানিগুলা তৈরি করে, টপ যে কোম্পানিগুলা, সবাই সম্ভবত এই মিরকাদিমের তৈরি বীজ সিমেন্ট তৈরি করে। যদি বেসরকারিভাবে না পান, সরকারি বীজও ব্যবহার করেন, সবই ভালো। সরকারিতে এটা পাওয়া যায়। আমি যে উপজেলা প্রাণী সম্পদে যে ইন্টার্নশিপে ছিলাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম, তো ওই সময় দেখতাম যে মিরকাদিমের বীজ কেউ নেয় না, এবং প্রতি বছর একটা উপজেলায় মিরকাদিমের বীজ 5টা 6টা পাঠায় দেয়, কিন্তু বিক্রি হয় না, যে বছরের পর বছর ওটা পড়ে আছে। হ্যাঁ, তো আপনারা ভাই যাদের মিরকাদিমের গাভী আছে, বীজ ব্যবহার করবেন অবশ্যই মিরকাদিমের, আমাদের স্থানীয় জাত। এই বৈশিষ্ট্যটা যাতে যুগের পর যুগ এরকমই থাকে, এবং এই জাতের গাভীর কিন্তু গরুর মাংসের বা গাভীর মাংস যেটাই হোক খুব টেস্ট, এবং দামও বেশি, ঠিক আছে? দামও বেশি, লোকাল ক্যাটেল কিন্তু দাম বেশি, কারণ মাংসের গুণগত মানটা ভাই অনেক ভালো। তো আশা করি আপনারা বুঝছেন। এরপরে যদি আমরা বলি ফ্রিজিয়ান, ফ্রিজিয়ানের একটু ব্যাপার আছে। যেহেতু বাংলাদেশের এখন প্রধান দুধ উৎপাদনকারী গাভী হলো ফ্রিজিয়ান, সব থেকে বেশি দুধ দেয়, 40 লিটার 45 লিটার 30 লিটার 25 লিটার, 20 থেকে 30 লিটারের গাভী এখন আমরা সব জায়গায় হরহামেশা দেখতে পাই, অনেক গাভী। হ্যাঁ, যে হলস্টেইন ফ্রিজিয়ানের, তো এই গাভীগুলা আরো আস্তে 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 আরো উন্নত হবে, ঠিক আছে? এবং আমরা আরো বেশি দুধ পাবো ইনশাল্লাহ। তবে যত বেশি গাভী দুধ দিবে ওই গাভীটার ম্যানেজমেন্ট তত কঠিন হয়ে যায়। একটু যদি কম বেশি ম্যানেজমেন্ট হয়, সেক্ষেত্রে ধরেন ম্যাস্টাইটিস হয়ে গেছে বা দুধের প্রোডাকশন কমে গেছে, হ্যাঁ, বিভিন্ন সমস্যা হতে পারে। তো বেশি দামি গাভী, বিদেশি গাভী, বেশি প্রোডাকশনের গাভী একটু যত্ন বেশি নিতে হয়। ম্যানেজমেন্ট ভালো থাকলে কোনো কথা নাই, খুব সুন্দর। তবে হলস্টেইন ফ্রিজিয়ান, শুধু হলস্টেইন ফ্রিজিয়ান হলেই যে 100% বীজ দিবেন না, কত পার্সেন্ট বীজ দিবেন, এটা একটু বোঝার আছে। কি বোঝার আছে? যে একটা গাভীকে কি বীজ দিবেন সেটা নির্ভর করে তার দৈহিক অবস্থা কেমন, তার ওজন কেমন, ঠিক আছে? তার দুধ উৎপাদনের সক্ষমতা কেমন, তার সার্বিক স্বাস্থ্য কেমন, রোগবালাই খুব বেশি হয় কিনা, এবং সর্বশেষ পূর্বের প্রজনন এবং বিয়ানের ইতিহাস, যে প্রথমবার যখন বাচ্চা দিছে
তার কোনো সমস্যা হয়েছে কিনা বাচ্চা দেওয়ার সময়, ওকে, বা বাচ্চা দেওয়ার সময় দুধ দহন করতে গেছে লাথি গুড়ি মারছে কিনা, ওকে। তারপর হলো ধরেন যে এটার বয়স কেমন, খুব বেশি বয়স্ক হলেও সমস্যা, আবার ইয়াং হলেও সমস্যা, বকনা হলেও সমস্যা। তো অনেকগুলা বিষয় এখানে অ্যাড করতে হয়। ধরেন একটা গাভীকে আপনারা বীজ দিলেন, ওই গাভীটার নিজেরই দুধ হয় ধরেন 2 লিটার 2.5 লিটার। তাহলে এই গাভীকে যদি উন্নত মানের বীজ দেন আর এই বাচ্চাটা যদি বড় হয় আকার আকৃতিতে, তার তো দুধ বেশি লাগবে। তো যদি বেশি দুধ লাগে, তো এই গাভী তো আর অত দুধ প্রোডাকশন করতে পারতেছে না। তাহলে এত দুধ যদি ওই বকনাটাকে না খাওয়ায় বা ওই ষাঁড়টাকে যদি না খাওয়ায়, ওই বকনা বা ষাঁড় তো দুর্বল হয়ে যাবে। যদি বকনা হয়, হলস্টেইন ফ্রিজিয়ান আমরা জানি যে 15 থেকে 18 মাসের মধ্যে হিটে আসে, যদি ভালোভাবে ম্যানেজমেন্ট করা হয়, খাবার খাওয়ানো হয়। কিন্তু যদি তাকে দুধের পরিমাণ আপনারা কম দেন, যদি দুধ না পায়, সেক্ষেত্রে দেখবেন যে 22 মাস 24 মাস 25 মাস হয়ে যাচ্ছে, সে হিটে আসতেছে না। তাহলে তো ভাই এটা সমস্যা, এটা সমস্যা। তাহলে আমাদের দেখতে হবে যে সে কতটুকু দুধ দেয়। এই দুধের প্রোডাকশনের উপরও নির্ভর করে আমরা তার বীজটা চয়েস করব এবং পার্সেন্টেজটা চয়েস করব যে কত পার্সেন্টেজ আমরা দিব। এখন যদি আমরা 3টা ক্রাইটেরিয়া দেখি, যে প্রথম ক্রাইটেরিয়া হলো বড় গাভী, সুস্থ গাভী। বড় গাভী, সুস্থ গাভী, এর আগে একবার বাচ্চা দিছে, আপনার যদি ইচ্ছা হয় আপনি 100% বীজ ব্যবহার করতে পারবেন। তাহলে সত্য কি, আকার আকৃতিতে বড় গাভী, সুস্থ গাভী, দুধ ভালো হয় এবং অন্তত একবার আগে বাচ্চা দিছে। তাহলে এইরকম গাভীতে আপনারা কি করতে পারবেন, 100% বীজ ব্যবহার করতে পারবেন, ওকে। তবে 100% বীজ ব্যবহার করতে গেলে আমাদের যে সমস্যাটা, ওখানকার যে বাচ্চাটা হয় খুবই সেন্সিটিভ, হিট স্ট্রেস এগুলা কম সহ্য করতে পারে, দেখবেন জন্মের পরপর একটু হাঁপাচ্ছে, ভয় পাওয়ার কিছু নাই। ম্যানেজমেন্ট ভালো করলে এটা ঠিক করা সম্ভব। একটু যত্ন নিতে হবে, খাবার ঠিক মতো দিতে হবে, সুন্দর করে দুধ খাওয়াতে হবে। আপনার খামারের যে পরিবেশ, এই সার্বিক পরিবেশটা একটু ভালো হতে হবে, তাহলে 100% বীজের বাচ্চার কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনাদের ম্যানেজমেন্ট এগুলো ভালো না থাকে, খাবার ভালো না থাকে, গাভীর অবস্থা খারাপ, সেক্ষেত্রে আপনারা চাইলেও 100% দেওয়ার দরকার নেই। তাহলে এটা গেল প্রথম কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, যে ছোট আকারের গাভী, আকার আকৃতিতে খুবই ছোট, ওজন কম, এই গাভীকে 100% বীজ দেওয়ার দরকার নেই ফ্রিজিয়ান। তাহলে কত দিবেন, হয়তো 50% দেন অথবা 75% দেন, হ্যাঁ কোনো প্রবলেম নেই। 75% বীজটা অনেক স্ট্যান্ডার্ড, আপনারা চাইলে দিতে পারেন। যে আকার আকৃতিতে যে গাভীগুলো ছোট, ধরেন 10-12 কেজি দুধ দেয়, তাহলে এই গাভীগুলোকে আপনারা 75% সিমেন্ট ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, ওকে। এটা সব থেকে ভালো হয়। 3 নম্বর কন্ডিশন, যদি বকনা হয়, বকনা মানে এর আগে কখনোই বাচ্চা দেয়নি, এবারই প্রথমবার হিটে আসছে, তাহলে এইরকম বকনাকে কখনোই 100% দেওয়ার দরকার নাই। এরকম বকনাকে সব সময় সেটা 50 দিতে পারেন, সেটা 75 দিতে পারেন, হ্যাঁ এই দুটাই দিতে পারেন, তবে সব থেকে ভালো হয় 75। ক্লিয়ার? তাহলে বকনাকে প্রথমবার যখন সে বাচ্চা দিবে আমরা 75% বীজ দিব সর্বোচ্চ, চাইলে আরো কম দিতে পারেন, নো প্রবলেম। যদি আকার আকৃতিতে ফ্রিজিয়ান গাভী ছোট হয়, দুধ কম দেয়, তাহলে আপনারা 100% দিতে পারবেন না, সেটা 50 হোক, 62 হোক, 75 হোক, এগুলা দেন। যদি আকার আকৃতিতে বড় হয়, দুধ বেশি দেয়, হ্যাঁ স্বাস্থ্য ভালো এবং একবার বাচ্চা দিছে সর্বনিম্ন বা 2বার বাচ্চা দিছে, তাহলে সেক্ষেত্রে আপনারা 100% বীজ ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে এই গেল আমাদের হলস্টেইন ফ্রিজিয়ানের ক্ষেত্রে ব্যাপার। হলস্টেইন ফ্রিজিয়ানকে অবশ্যই হলস্টেইন ফ্রিজিয়ানের বীজ দিবেন। অনেকে কি করে, ব্রাহ্মার বীজ দিয়ে এই গাভীটাকে নষ্ট করে ফেলায়। ভাই দরকার নাই ভাই, ব্রাহ্মা এর মতো এত ভালো গাভী না, ঠিক আছে। ব্রাহ্মা শুধু মাংস উৎপাদন করে, কিন্তু হলস্টেইন ফ্রিজিয়ান মাংস প্লাস দুধ উভয় উৎপাদন করে, ঠিক আছে। এই দুধের গাভীকে অন্য বীজ দিয়ে ভাই নষ্ট করার দরকার নাই, হলস্টেইন ফ্রিজিয়ানকে হলস্টেইন ফ্রিজিয়ানের বীজ দিবেন। আর এই 3টা কন্ডিশনে বীজের পার্সেন্টেজটা আলাদা হবে। এখন যদি আমরা দেখি নর্থ বেঙ্গল গ্রে, এটা আমাদের দেশি জাত। এখানে আপনারা যে জিনিসটা করবেন, এই নর্থ বেঙ্গল গ্রে অনেক কম দেখা যায়, খুবই কম গোটাল বাংলাদেশে, খুবই স্পেসিফিক ভাবে এটা আমরা দেশের ভিতর ফেলা দিয়ে দেশাল বলে চালাই দিই, ঠিক আছে। তো স্পেসিফিক ভাবে যে নর্থ বেঙ্গল গ্রে, এটা আমরা অনেকেই বলি না। যেমন পাবনা ক্যাটেল একটা ক্যাটেল, দেশি কিন্তু এটা একটা আলাদা জাত, তাই তো। সেম এটাও কিন্তু একটা আলাদা জাত। আমাদের রাজশাহী, নওগাঁ, নাটোর, চাপাই, এই জোনগুলাতে এই নর্থ বেঙ্গল গ্রেটা অনেক বেশি পাওয়া যায়। তো নর্থ বেঙ্গল গ্রেরও বীজ কিন্তু সরকারিভাবে উৎপাদন হয়, আপনারা একটু খোঁজখবর নেবেন। যদি এই জাতের গাভী থাকে তাহলে অবশ্যই
এই জাতেরই বীজ দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আমাদের জাতটা সবসময় ভাই ঠিক থাকে। জাতটা যাতে করে ঠিক থাকে এটা মাথায় রাখবেন। জাত, দেশি জাত নষ্ট করবেন না। যদি জাত উন্নয়ন করারই হয় তাহলে কম দামে একটা ফ্রিজিয়ান কিনে জাত উন্নয়ন করেন, কিন্তু দেশি থেকে করার দরকার নাই। দেশি জাতগুলাকে ভাই নষ্ট করেন না, ঠিক আছে? দেশি জাত আমাদের খুব লক্ষ্মী জাত, অনেক কম পরিশ্রমে কম খাবারে এরা প্রোডাকশন দেয়, কিন্তু বিদেশি গাভী কম খাবারে কম যত্নে প্রোডাক্ট দিবে না। তাহলে নর্থ বেঙ্গল গ্রে যদি আপনার গাভী হয়, বীজও দিবেন নর্থ বেঙ্গল গ্রে। এখন আসেন রেড সিন্ধি। বাংলাদেশে কম পাওয়া যায় কিন্তু পাওয়া যায় রেড সিন্ধি। তাহলে রেড সিন্ধি এটাও পাকিস্তানের। তো প্রথমত চেষ্টা করবেন বীজ রেড সিন্ধি দেওয়ার। তো অনেক ক্ষেত্রে রেড সিন্ধি বীজ হয়তো নাও পেতে পারেন। যদি কোনো কারণে রেড সিন্ধি বীজ না পান, তাহলে সেক্ষেত্রে আপনারা যদি চান, সেক্ষেত্রে আপনারা শাহিওয়াল ব্যবহার করতে পারেন। যদি আপনারা চান শাহিওয়াল যদি বকনা হয়, রেড সিন্ধি যদি বকনা হয়, তাহলে হয়তো 75% ব্যবহার করলেন বীজ শাহিওয়ালের। আর যদি ধরেন একবার বাচ্চা দিছে, তাহলে সেক্ষেত্রে আপনারা 100% শাহিওয়ালের বীজও এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আপনাদের প্রথম পছন্দ হবে রেড সিন্ধি গাভীর ক্ষেত্রে রেড সিন্ধি বীজ দেওয়ার। আর যদি একান্তই এই রেড সিন্ধি বীজটা আপনারা না পান, সেক্ষেত্রে আপনাদের যে মেন টার্গেট সেটা হলো যে সেখানে শাহিওয়াল দেওয়া। যদি বকনা হয় 75% দেন, বা শঙ্কর বা 100%-এর নিচে দেন আর কি। আর যদি একবার বাচ্চা দেয় এর আগে, তাহলে আপনারা বীজ 100% শাহিওয়াল দেন, কোনো প্রবলেম নাই। এই হলো আমাদের মেন হিসাব। তাহলে আমরা যে জিনিসগুলো দেখলাম, যে বাংলাদেশের যে গাভীগুলো পাওয়া যায় বা গরু পাওয়া যায়, দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করছি, একটা দেশি একটা বিদেশি। দেশির মধ্যে যেগুলো আছে আমরা দেশি সিমেন্টই দিব, আর বিদেশিগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে শাহিওয়ালের ক্ষেত্রে শাহিওয়াল, রেড সিন্ধির ক্ষেত্রে রেড সিন্ধি, এবং হলিস্টেন ফ্রিজিয়ানের ক্ষেত্রে হলিস্টেন ফ্রিজিয়ান। এই জার্সি কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্তির পথে। অনেক কারণ আছে, যে কারণগুলোর কারণে এটা বিলুপ্তি প্রায় পথে। এখন মূলত পাবনা, সিরাজগঞ্জ এই বেল্টে বেশি পাওয়া যায়। এটার বীজও সরকারিভাবে উৎপাদন হয় না বর্তমানে, বেসরকারিভাবে উৎপাদন হয় না, ঠিক আছে? হয়তো আগামী কিছু বছরের মধ্যে হয়তো জার্সিকে আমরা হারাতে যাচ্ছি। তো এটার পিছনে কারণ আছে, যে কি কারণে মূলত এটা করা হয়েছে। তবে যেটা করা হয়েছে ভালোর জন্যই করা হয়েছে, এতটুকু মাথায় রাখবেন। আরও যে জাতগুলো আছে বাংলাদেশের, যেমন ব্রাহ্মা আছে, হ্যাঁ, এই ব্রাহ্মা বীজ, সেটা জার্সি বলেন, সেটা ফ্রিজিয়ান বলেন, বা সেটা শাহিওয়াল বলেন, এদের ভিতর ভাই বীজ দেওয়ার দরকার নেই। ব্রাহ্মা শুধুমাত্র মিট প্রোডাকশনের জন্য ব্যবহার হয় এই জাতটা, কিন্তু সেখানে কোনো দুধ দেয় না। কিন্তু আমরা এই মিট প্রোডাকশনের জন্য চেষ্টা করে ধরেন ষাঁড় হলো না, সেক্ষেত্রে তো ভাই ঝামেলা, সেক্ষেত্রে তো ভাই ঝামেলা। তো আমরা ভাই একটা ভালো মানের একটা গাভী আমরা কোনোভাবেই যেন নষ্ট না করি এই ব্রাহ্মা বীজ দিয়ে, এতটুকু ভাই মাথায় রাখেন, ঠিক আছে? তাহলে যেটা যে জাতের আমরা চেষ্টা করব সেই জাতের বীজ দিলেই আমরা সব থেকে ভালো আউটপুট পাবো। এখানে একটা কথা বলেছি দেখেন, যে আমাদের যে বীজটা আমরা কি দিব সেটা আমাদের যেটা দেখে বিচার করতে হবে, জাত দেখে, অবশ্যই জাত দেখে, জাত দেখে অবশ্যই। দৈহিক গঠন, সক্ষমতা কেমন, দুধ উৎপাদন কতটুকু দুধ দেয়। খুব কম দুধ দিলে, যেমন ধরেন একটা ফ্রিজিয়ান 5 কেজি দুধ দেয় বা 4 কেজি দুধ দেয়, একে তো 100% বীজ দিলে লস, এটাকে 100% বীজ দেওয়া যাবে না। এর যে বাচ্চা হবে সে তো প্রোডাকশনই দিতে পারবে না দুধের, ওকে, দেওয়া যাবে না। তাহলে আমাদের দুধ উৎপাদনও অনেক বড় ফ্যাক্ট। স্বাস্থ্য, বয়স, মানে যদি বকনা হয় বা খুব বেশি বয়স হয়ে গেছে, তাহলে এদেরকে 100% আমরা দিব না। পূর্বের প্রজনন ইতিহাস, পূর্বের যদি ধরেন ডিস্ট্রোকিয়া হয়, বা পূর্বে যদি বারবার অসুস্থতা হয়, হ্যাঁ, বা এই যে ডেলিভারির সময় অনেক ঝামেলা হয়েছে, এই ভোগান্তিগুলা যদি হয়, সেক্ষেত্রে আমরা একটু ভেবে চিন্তে আমরা বীজ দিব, ওকে? তাহলে শুধুমাত্র ইচ্ছা হলো একটা বীজ দিলাম, এটা দিলে আপনারা সর্বোচ্চ রেজাল্ট পাবেন না, ঠিক আছে? সর্বোচ্চ সর্বোচ্চ রেজাল্ট পাওয়া যাবে না। তাহলে ভেবে চিন্তে, এবং ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, আশা করি আপনারা উত্তর পেয়ে যাবেন। সতর্কবার্তা, আমরা অনেকেই মনে করি 100% মানে খুব ভালো, আর 100%-এর নিচে হলে খুব খারাপ। ব্যাপারটা শতভাগ সত্য না। আমরা শুধু 100% দেখব না, আমরা দেখব ওই ষাঁড়ের ইতিহাস, ওই ষাঁড়ের মায়ের, নানির দুধের প্রোডাকশন, অনেক কিছু দেখার পর আমরা মূলত ব্রিডটাকে সিলেক্ট করবো, যে হ্যাঁ অমুক ব্রিডের অমুক সিমেন্ট আমি ব্যবহার করবো। শুধু যাতে করে 100% মানে অন্ধের মতো ব্যবহার করলাম, এটা করা যাবে না। হ্যাঁ, দেখে শুনে একটা বীজ যখন ব্যবহার করবেন, যে এর পুরো ইতিহাস আপনারা দেখবেন, এরপর ওই বীজটা ব্যবহার করবেন।
ওকে, তাহলে আপনারা নিজে থেকেও একটা সন্তুষ্ট থাকলেন এবং আপনারা একটা আইডিয়া পেতে যাচ্ছেন যে আপনার যে বকনাটা হতে যাচ্ছে এই বকনাটা কেমন দুধ দিবে বা কেমন একটা মানের হতে পারে। দেখবেন কিছু খামার, যে খামার থেকে ধরেন 30 লিটার 40 লিটারের গাভী আছে বা এই গাভীগুলা বকনা বিক্রি করা হয়, দেখবেন একই ধরনের বকনা অন্য জায়গায় হয়তো 50,000-এ পাবেন, আর ওই বকনাটা ওখান থেকে নিতে গেলে হয়তো ধরেন 70 থেকে 80 হাজার টাকা দাম। কেন বেশি দাম? তার কারণ হলো জাতটা উন্নয়ন হয়েছে, জাতটা ভালো জাত, এই জাতের বকনা ভালো দুধ দিবে, বেশি দুধ দিবে, তাই দাম বেশি। তাহলে ভাই অবশ্যই আমাদের জাত উন্নয়নের দিকে তো অবশ্যই আমাদের মনোযোগ থাকা উচিত, কিন্তু আরো যে বিষয়গুলো সেগুলো আমাদের মাথায় রাখা উচিত। হ্যাঁ, অনেক কিছুর উপর নির্ভর করে আমরা বীজটা সিলেক্ট করব। তো আশা করি আপনারা বুঝছেন এবং আপনারা ভালো লাগবে আপনাদের। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।